দেশটির নামের অর্থ সুখী, অথচ সেখানে এখন সুখ খুঁজে পাওয়ার কোনো উপায় নেই। যার চারদিকে বারুদের গন্ধ, মানুষের পেটে জোটে না আহার, শিশু নারীর বসনে ছিন্ন ছেঁড়া কাপড়, রোগে শোকে জর্জরিত। দেশটির ৬০% বেশি মানুষে জানে না পরের বেলায় কি খাবে তারা। বলছি এক সময়ের স্নিগ্ধ, সুন্দর ও মানব ইতিহাসের অন্যতম প্রাচীন বসতি ইয়েমেনের কথা। সমুদ্রপথে বাণিজ্য ও আন্তর্জাতিক যোগাযোগ রুটের সংযোগস্থল, লোবান বা সুগন্ধির মতো মূল্যবান পণ্যের সরবরাহ নিয়ন্ত্রণ, জমির উর্বরতা ও বাণিজ্যিক সমৃদ্ধির কারণে এটি প্রাচীন রোমানদের কাছে পরিচিত ছিল অ্যারাবিয়া ফেলিক্স বা সৌভাগ্যবান আরব নামে। ২১ শতকের শুরুতেও কফি রপ্তানি, তেল বাণিজ্য, মৎস্য খাত, সরকারি কর্মসূচি ও বিদেশি সহায়তায় ইয়েমেনের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আনে। তবে এই সুখ বেশিদিন সইল না ইয়েমেনবাসীর। প্রথম ধাক্কাটা লাগে আরব বসন্তে। ২০১৫ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে ক্রমবর্ধমান অর্থনীতির সবটাই মুখ থুবড়ে পড়ে। এরপর ইয়েমেনের অর্থনীতি একেবারে তলানিতে নেমে যায় ২০১৭ সালের দুর্ভিক্ষে, যা দেশটির ইতিহাসে ৮ দশকের মধ্যে সবচেয়ে বড় দুর্যোগ। জার্মান তথ্য ও গবেষণা সংস্থা স্ট্যাটিস্টার তথ্য অনুযায়ী ইয়েমেনের জিডিপির আকার ২০১৪ সালে ছিল ৪৩.২৩ বিলিয়ন ডলার, যা প্রায় এক দশকে নেমে ২০২৩ সালে এসে দাঁড়ায় ১৮.৪২ বিলিয়ন ডলারে। ২০২৩ সালে ইয়েমেনের মূল্যস্ফীতি ছিল ঋণাত্মক ঘরে, -১.২৩%। আন্তর্জাতিক খাদ্য সংস্থার তথ্য মতে বর্তমানে ইয়েমেনে মাত্র ২.৮% জমিতে চাষ হয়, যা জনগণের খাদ্য চাহিদা পূরণে অত্যন্ত নগণ্য। প্রায় ১০ বছর ধরে চলা দ্বন্দ্বে দেশটিতে যে সংকট চলছে তা বলার অপেক্ষাই রাখে না। ক্ষমতার লড়াই, শিয়া সুন্নি দ্বন্দ্ব, তেল বাণিজ্য ও আন্তর্জাতিক রাজনীতির নির্মম বলি ইয়েমেন। বিশ্ব অর্থনীতির নিম্ন সারিতে থাকা রাষ্ট্রের তকমা নিয়ে ক্ষীণ হয়ে জ্বলছে দেশটি। তবে ইতিহাস ঘেঁটে যা পাওয়া গেল তাতে দেখা যায় ইয়েমেনিদের সংকটের সূত্রপাত কিন্তু ২১ শতকে শুরু হয়নি, বরং এর শুরু হয়েছে ১৯৬৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকেই, যখন উত্তর ও দক্ষিণ ইয়েমেন নামক দুটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা হলো। আন্তর্জাতিক রাষ্ট্র ও সমাজ বিশ্লেষকরা মনে করেন এই ঐতিহাসিক বিভক্তি রাষ্ট্রটির অস্থিতিশীলতার মূল কারণ। এর সঙ্গে রয়েছে গোষ্ঠীগত সংঘাত, এছাড়া কালো ছায়ার মতো রয়েছে সৌদি জোট ও যুক্তরাষ্ট্র। ১৯৯০ সালের আগ পর্যন্ত বিভক্ত উত্তর ইয়েমেনের প্রেসিডেন্টরা পর পর খুন হয়, আর রহস্যজনক এসব খুনের কোনো বিচার বা তদন্তই হয়নি। ১৯৭৭ সালের ১১ অক্টোবরে রহস্যজনক হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন উত্তর ইয়েমেনের জনপ্রিয় প্রেসিডেন্ট ইব্রাহিম আল হামদি। এর পরের বছরই ১৯৭৮ সালের ২৪ জুন আরেক প্রেসিডেন্ট আহমেদ আল গাশমিকে হত্যা করা হয়। জেনারেল কমান্ডো ভবনে রহস্যময় সুটকেস বোমায় খুন হন তিনি। এরপর দেশটিতে ক্ষমতায় আসেন আলী আবদুল্লাহ সালেহ, তবে বিক্ষোভের মুখে ২০১১তেই ক্ষমতা থেকে নামতে বাধ্য হন তিনি। তাকে ক্ষমতাচ্যুত করার এই কাজটি করেন তারই ডেপুটি আবদারাব্বু মনসুর হাদি, কিন্তু ২০১৭ সালের ডিসেম্বরে সালেহকেও হত্যাকাণ্ডের শিকার হতে হয়। এদিকে আল গাশমি হত্যার পর ১৯৭৮ সালে দুই ইয়েমেনের মধ্যে সংঘাত মারাত্মক আকার ধারণ করে। ওই সময় দক্ষিণ ইয়েমেনের প্রেসিডেন্ট ছিলেন মধ্যপন্থী সেলিম রুবায়ালি, কিন্তু আল গাশমি হত্যার ৩ দিন পরই কট্টরপন্থী আবদুল ফাত্তাহ ইসমাইলের নেতৃত্বে এক সামরিক অভ্যুত্থানে নিহত হন রুবায়ালি। এসব হত্যাকাণ্ডের কারণে ইয়েমেনের রাজনৈতিক চিত্র দ্রুতই বদলে যায়।
দেশটির রাজনীতি বিশ্লেষকদের অনেকের ধারণা এর পেছনে ছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্র সৌদি আরবের রাজনৈতিক কারসাজি। আল হামদি হত্যাকাণ্ডের পেছনে সৌদির হাত রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছিলেন ২০১১ সালের ক্ষমতাচ্যুত সালেহ। তিনি দাবি করেছিলেন অর্থের বিনিময়ে গোয়েন্দা সংস্থা দিয়ে আল হামদিকে হত্যায় সৌদি আরব সম্পৃক্ত। আর এর কারণ ব্যাখ্যায় বলা হয়, সৌদি ও মার্কিন বলয়ের বাইরে যেতে চেয়েছিলেন আল হামদি। সৌদি ও যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের নানা প্রমাণও রয়েছে বলে দাবি করেন দেশটির রাজনীতিকরা। এই দুই দেশের প্রভাব বজায় রাখতে বরাবরই ইয়েমেনকে অস্থিতিশীল রাখা হয় বলে অভিযোগ উঠে আসে। ওই সময় দক্ষিণ ইয়েমেনে ছিল সোভিয়েত ও কিউবার প্রভাব। যুক্তরাষ্ট্রের মনে ভয় ছিল, যদি উত্তর ইয়েমেনের দখল সোভিয়েতপন্থীদের হাতে চলে যায় বা সৌদির অবস্থান দুর্বল হয়ে পড়ে, সেজন্য আল গাশমিকে খুনের পর দক্ষিণ ইয়েমেন যাতে উত্তর ইয়েমেনের ক্ষমতা নিতে না পারে, সেজন্য উত্তর ইয়েমেনকে অস্ত্র দিতেও পিছপা হয়নি যুক্তরাষ্ট্রের জিমি কার্টার প্রশাসন। আরব বসন্ত দিয়ে দেশটির রাজনীতিতে অস্থিরতার শুরু হয়। ২০১১ সালে প্রেসিডেন্ট হাদি যখন ক্ষমতা নেন, তখন আল কায়দার হামলা, দক্ষিণের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, সালের প্রতি সামরিক কর্মকর্তাদের আনুগত্য সহ নানা কারণে সংকটের মুখে পড়ে ইয়েমেন। এরপর ২০১৫ সালে হাদি সরকার অস্থায়ীভাবে কার্যক্রম শুরু করলেও বেশ কিছু এলাকায় বিদ্রোহী গোষ্ঠী হুতিদের আধিপত্য থেকে যায়। সৌদির সাথে হুতিদের বিরোধের জেরে দক্ষিণের বেশ কিছু এলাকা দখল করে নেয় আল কায়দা সহ কয়েকটি গ্রুপ। বিদ্রোহীদের বিক্ষোভের মুখে দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর এডেন থেকে পালিয়ে যেতে বাধ্য হন হাদি। যুক্তরাষ্ট্রের ক্ষমতায় জো বাইডেন আসার পর ইয়েমেনের পরিস্থিতি উন্নতির আশা করা হলেও সে গুড়েবালি। অবস্থার উন্নতি তো হয়নি, বরং সংকট আরও চরমে পৌঁছেছে। গত কয়েক বছরে হুতিদের সাথে সংঘাত আরও বাড়তে থাকে। যে হামলা পাল্টা হামলা এখনও চলমান রয়েছে। সম্প্রতি ফিলিস্তিন ইস্যুতে সমুদ্রপথে হুতিরা বড় বাধা হিসেবে দেখা দিয়েছে ইসরায়েল ও তার মিত্র দেশ যুক্তরাষ্ট্রের জন্য। লোহিত সাগর হয়ে বাণিজ্যিক কার্যক্রম বন্ধই হয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, ইয়েমেনের সহিংসতা অবসানের কোনো সম্ভাবনা আপাতত নেই। দেশটির ভবিষ্যৎ খুবই অনিশ্চিত অবস্থায় রয়েছে। ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত হ্যান্স গ্র্যান্ডবার্গ নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেছেন, এই যুদ্ধে সব পক্ষ একে অন্যের ক্ষতি করেছে। যুদ্ধের এই ময়দানে কোনো সমাধানের পথ দেখা যাচ্ছে না। মধ্যপ্রাচ্যের এই সংকট সমাধানে সৌদি আরব, ইরান ও ইয়েমেনের নীতি নির্ধারকদের আলোচনার মাধ্যমে এগিয়ে আসা দরকার বলেও মনে করছেন তারা। তবেই মাথা তুলে দাঁড়াতে পারবে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন। অধিকার আদায় হতে পারে অনাহারে থাকা শিশুদের। সামিরা মাসরুহা, এখন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।